হাই। গুড ইভিনিং দেবাশিস দা। আমি জাস্ট ফোন করতেই যাচ্ছিলাম। তো এই ক্লাসটার জন্য আমি বাকি স্টুডেন্টদের বলছি যে লাস্ট যে প্রোগ্রামটা ছিল একটুখানি হয়ে গেলে গ্রুপে দিয়ে দিতে, নাহলে আমি কোডটা লিখে দেবো। লেটস স্টার্ট দ্য RAG। আমি এর আগেও বেশ কিছুতে বলেছি যে RAG বিষয়টা হলো যে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, যে আমরা একটা এক্সটার্নাল ডেটাকে কি করে একটা LLM এ ফিট করতে পারি বাই চাঙ্কিং অ্যান্ড কনভার্টিং ইট টু ভেক্টর ডিবি। এবার আমার নলেজ এতটা, আর আমি আর একটু জানি বেশি, বাট আজকে ভালো মতো জানার জন্য আমাদের সঙ্গে দেবাশিস স্যার বা দেবাশিস দা রয়েছেন। উনি 17 বছর ধরে IT ফিল্ডে রয়েছেন এবং বর্তমানে LTI মাইন্ডট্রি তে কর্মরত। তো থ্যাঙ্কস আ লট দেবাশিস দা আমাদের স্টুডেন্টদের জন্য এই সময় বের করার জন্য। নাও আপ টু ইউ। থ্যাংক ইউ। মিডিয়ামটা কি বাংলাতেই রাখতে হবে নাকি মানে এখানে যারা আছে সবাই মানে বাংলাতেই, মানে আমাদের যেটা বিদ্যস্তুর কনসেপ্ট যে টার্মস গুলো অবভিয়াসলি আমি যে কোডটা লিখছি সেটা বাংলাতে লেখা নয়, বাট সবাই কনভারসেশনটা বা কমিউনিকেশনটা বাংলাতেই চায়। যেখানে তোমার মনে হবে যে ইংলিশ ব্যবহার করার প্রয়োজন রয়েছে, অবভিয়াসলি টার্মস আমি বাদ দিয়েও বলছি, তো মিডিয়ামটা বাংলাতে মানে সবাই কমফোর্টেবল থাকে। ঠিক, নো প্রবলেম। হ্যাঁ, বাইলিঙ্গুয়াল। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তাহলে আমার স্ক্রিন শেয়ার অফ করছি। ইটস নাও আপ টু ইউ। আমি আরেকটা স্ক্রিন থেকে জাস্ট জয়েন করব, যেহেতু আমি যে ডেকটা শেয়ার করব সেই ডেকটা শেয়ার করার জন্য। তো জাস্ট গিভ মি 2 মিনিটস। শিওর। আমাকে শুনতে পাচ্ছ? একটু ইকো হচ্ছে। তুমি বোধহয় দুটো আলাদা ডিভাইস থেকে আছো, তো একটা ডিভাইস মিউট করে দিলে ইকোটা হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আই থিঙ্ক এবার বেটার, তাই না? একদম পারফেক্ট। ওকে, সো আমি একটা স্মল ইন্ট্রোডাকশন দিচ্ছি আমার নিজের। আই থিঙ্ক ও অলরেডি নির্মলও বলেছে, থ্যাঙ্কস ফর ইন্ট্রোডিউসিং মি, বাট জাস্ট আ স্মল ইন্ট্রো। সো আমার অলমোস্ট 20 years of experience in IT and majorly on the development side only. সো আমি আমার কেরিয়ার স্টার্ট করি যখন আমরা জাভা 4 এ কাজ করতাম। সো আমি জাভা টিল 17 এর পর 21 পর্যন্ত কাজ করেছি, প্রায় 17 পর্যন্ত। and then the last 5 years I moved to majorly on the AI side. সো আমার এক্সপিরিয়েন্সে আমি কতগুলো মেজর ব্যাংকিং সাইটের সাথে কাজ করেছি, ব্যাংক এজ এ ক্লায়েন্ট, অ্যান্ড দেন ইন্স্যুরেন্স অ্যান্ড অলসো ইনভেস্টমেন্ট ট্রেডিং। সো এই যে কাজগুলোতে আমি করে এসেছি, আমার প্যারাডাইমটা শিফট হয়েছে। কেন আমি আমার ইন্ট্রোডাকশনটা আরো দিচ্ছি সেটা আমাদের এই আজকে টপিকটার উপর অনেকটা রেলিভেন্ট বেসিক্যালি। সো আমরা যে প্যারাডাইমটা শিফট করেছি আমার ক্যারিয়ারে বলতে পারো, সেটা হচ্ছে একটা kind of Java, then Java developer, Java microservices, and then cloud and all. Then আমরা মেশিন লার্নিং প্ল্যাটফর্মটা ঢুকলাম। মেশিন লার্নিং প্ল্যাটফর্মে ঢুকে আমরা মেশিন লার্নিং কে এক্সপ্লোর করে আমরা এখন এই জেনিআইতে ল্যান্ড করে গেছি। এবার এই যে টোটাল জিনিসটাকে আমরা এখন সবাই, আচ্ছা এবার আমরা যে করতে এটা কাজটা, এবার আমি জানি না তোমরা কতটা ফ্যামিলিয়ার মেশিন লার্নিং নিয়ে। আমি হোপফুলি তোমরা হয়তো অনেকটাই ফ্যামিলিয়ার মেশিন লার্নিং নিয়ে, বাট তবু আমি খুব
বেসিক একটা টার্মস থেকে শুরু করে আমি আস্তে আস্তে র্যাগে গিয়ে পৌঁছবো। আমার মনে হয় সেটা করলে এই ওয়ার্কশপেতে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে র্যাগ কেন দরকার, অর এলস জেনারেটিভ এআই কেন দরকার। সো হোপফুলি তোমরা সবাই মেশিন লার্নিং নিয়ে মোটামুটি কাজ করছো বা তোমরা হয়তো মেশিন লার্নিং জানো, বাট ওরা মানে mainly এখানে যারা মেশিন লার্নিং শুরু থেকে শুরু হলো না আমাদের সেই ব্যাক কলেজ ইয়ার্সে যখন আমরা প্রবাবিলিটি অঙ্ক করছিলাম। তো ইস কাইন্ড অফ প্রবাবিলিটি, তো প্রবাবিলিটিটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারছি, এন্ড দ্য ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি সাফিশিয়েন্টলি গিভিং আস সাম প্রেডিকশনস। এবার এটার ইমপ্লিকেশন বলো বা এটার কাজ কিভাবে হচ্ছিল, মেশিন লার্নিং অলরেডি অনেক জায়গায় কাজ হচ্ছিল। আই মিন লাস্ট অলমোস্ট 50 to 70 ইয়ার্স এর কাছাকাছি এই নিয়ে কাজ চলছে, ঠিক আছে, বা লোকে কাজ করে চলেছে সেই নিয়ে। আমরা যখন অ্যাকচুয়ালি আমি তখন আরএনএন বলবো তখনই ইনস্টার প্রুভও আমি দেখাবো যে অ্যাকচুয়ালি ইনভেনশন গুলো কতদিন আগে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এবার মেশিন লার্নিং এর ব্যাপারটা আছে কি আছে, মেশিন লার্নিং আমি কি বলছি, আমার কাছে একটা হিউজ সেট অফ কিছু হয়তো ডেটা আমি নিয়েছি, সেই ডেটা নিয়ে আমি কি বলছি, আমি একটা মডেল নিয়েছি। মডেল ইজ নাথিং বাট আ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। সেটা লিনিয়ার হতে পারে, সেটা ক্লাসিফিকেশন হতে পারে, বা সেটা দুটো মিশিয়ে হতে পারে। আমি সেই জিনিসটাকে নিয়ে কি করতে চাইছি, আমি এটা প্রেডিক্ট করতে চাইছি। কি প্রেডিক্ট করতে চাইছি, আমি প্রেডিক্ট করতে চাইছি হয়তো একটা শেয়ারের প্রাইস ফিউচারে কত হবে, কত হওয়া উচিত। আমি কি প্রেডিক্ট করতে চাইছি, আমরা সবাই ক্রিকেট দেখি, আমরা হকাই জানি। হকাই মানে যেটা ওই সেই বলটা পড়লো উইকেটে লাগবে কি লাগবে না, that's basically a machine learning model. So it's a bunch of machine learning model, very complex model basically. But ওটা actually একটা মডেল। So একটা মডেলের বলে ভুল করছি, bunch of model। আমরা for the sake of simplicity ধরে নিচ্ছি ওটা একটা মডেল। তো সেটা কি করছে না, বলটা পড়ার পরে বলটা কিভাবে কোন দিকে যাবে, কোন দিকে টান নেবে, বাঁ নেবে, উইকেটে লাগবে কিনা বা প্যাডে লাগবে, ব্যাটে লাগবে, সেটা সম্পূর্ণভাবে দেখাচ্ছে। তো তার মানে এটা কিন্তু অনেকদিন আগে থেকেই জিনিসগুলো চলছে। এবার মেশিন লার্নিং তার মানে আমরা কি করতে চাইছি, আমরা অনেকটা ডেটা পেয়েছি, ডেটা নিয়ে আমরা সেটাকে ট্রেন করছি একটা মডেলকে, সেই মডেল থেকে আমরা প্রেডিকশন জানতে চাইছি। রানিং ফাইন, all are all good. Then the problem starts. What is the problem? The first problem, ধরো তোমাকে যে কোনো একটা মেশিন লার্নিং পেতে গেলে বা মেশিন লার্নিং করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে আগেই একটা অনেক পরিমাণ ডেটা নিয়ে আসতে হবে। সেই ডেটাটাকে নিয়ে তোমাকে মডেলটাকে ট্রেন করতে হবে। এবার মডেলটাকে ট্রেন করে তোমাকে প্রেডিকশন পেতে হবে। মানে তুমি উত্তর পাওয়ার আগেই তোমাকে ডেটা, লেভেলিং অফ ডেটা, লটস অফ থিংস তুমি আগেই করে ফেলবে। এটার একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি যে হকাইয়ের কথাটা বললাম, হকাই পারফরমেন্স অন ইডেন গার্ডেন, Hawkeye's performance on London Lords will be completely different. Why? Now, ওখানকার ওয়েদার, পাওয়ার দিবে, এই যে প্যারামিটার গুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই যেভাবে একটা মডেল ট্রেন হয়েছে হয়তো এখানকার প্যারামিটার সেটা সেম ভাবে হয়তো ওখানে পারফর্ম করবে না। তার মানে কি, মানে একটা ডেটার মধ্যে যে পরিমাণ লেভেলিং আছে বা যে পরিমাণ নুয়ান্সেস আছে সেটা কিন্তু মডেল ধরতে পারছে না। মডেল কার উপর ডিপেন্ডেন্ট, মডেল হিউম্যানের উপর ডিপেন্ডেন্ট, অনলি হিউম্যান ট্রেনিং এর দ্বারা সেটা আমরা মডেলকে জানাতে পারবো না, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল। এইখান থেকেই একটা জিনিস মানুষ তারা ভাবতে শুরু করলো, লেটস বিল্ড আপ সামথিং হুইচ কুড লার্ন অন ইটসেলফ। এই লার্ন অন ইটসেলফটা মানে কি, হয়তো শুরু হয়েছিল প্রথমে আরএনএন, তারপরে সিএনএন, এরকম করে পরপর। কি আরএনএন মানে রিকার্সিভ নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এলএসটিএম, এবং শেষকালে আমাদের এখানে যে জেনারেটিভ এআই যেটাকে আমরা বলছি, বা যেটাকে অ্যাকচুয়ালি অ্যাটেনশন মেকানিজম। ওকে, সো এই ঘটনাটার মধ্যে কি এলো না, সামথিং হুইচ কুড লার্ন অন ইটসেলফ। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই, ধরো আমি আর কোনো মডেলকে ঠিক বা ভুল কিছু বলবো না। আমি মডেলকে বলবো না যে এই যে বলটা পড়লো এটা এইভাবে গেল, বা ধরো আমি জানি তোমরা জানো কি জানো না, বাট মেজরিটি ক্যান্সার ডিটেকশন সিস্টেমস
are depend on machine learning models. So no other humans are actually testing for cancers. Cancer detection is completely on machine learning. So এবার আমি এই যে ক্যান্সার ডিটেকশন বা জিনিসটা আমি আর একটু করে এগিয়ে যাচ্ছি, সেটা আমি আর মডেল দিয়ে করছি না। আমি কি করছি, মডেলকে নানা রকমের ডেটা ফিট করছি। তাতে মডেল কি করছে, সেই ডেটাটার মধ্যে যত রকমের নয়েজ আছে, যত রকমের নুয়ান্সেস আছে, সে সেটা লার্ন করার চেষ্টা করছে। সেই লার্নটা করতে করতে গিয়ে সে গিয়ে একটা কোনো জায়গায় পৌঁছচ্ছে, যেখানে সে ওই টোটাল মডেলের টোটাল যে ডেটা সেটের মধ্যে যতটা জিনিস জানার আছে সেটা নিজে সেটা জানতে পারছে বা শিখতে পারছে, এবং সেইটাই সে পরে গিয়ে সেটাকে ইউজ করছে, which is bit sounds bit theoretical, but actually ঘটনাটা সেভাবেই করছে। এবার কিভাবে করছে সেটা আমি তোমাকে দেখাবো। আচ্ছা, এই পর্যন্ত আমরা পৌঁছলাম কেন? আমরা পৌঁছলাম যেটা নিউরাল নেটওয়ার্ক বা এটা নিউরনস কেন, সেগুলো আমি এটা ড্র করে দেখাবো পরে। বা এই পর্যন্ত আমরা পৌঁছলাম যেখানে আমরা বুঝতে পারছি যে মেশিন লার্নিং থেকে আমরা এগিয়ে অন্য জায়গায় কেন পৌঁছলাম, এবং সেখান থেকে আমরা যদি আরো একটা স্টেপ এগোই, আমি সেখান থেকে যদি আরো একটা স্টেপ এগোই যে এই মেশিন লার্নিং থেকে আমি জেনারেটিভ এআই কিভাবে করছিলাম, সেখানে হয়তো এলএলএম বা এই ধরনের জিনিসগুলো আসতে শুরু করবো, এবং তারপরে গিয়ে আমরা র্যাগে পৌঁছাই। আচ্ছা, আমি কি মানে খুব ফাস্ট মুভ করছি? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমি সেটা অ্যান্সার করতে পারি, তারপর আমি আবার এগোতে পারি। একটা প্রশ্ন এসছে চ্যাটে। শান্তরা আমাদেরই স্টুডেন্ট, যতদূর আমার মনে আছে, ও একটা প্রশ্ন করেছে। চ্যাটে দেখবো তো? হ্যাঁ, চ্যাটে করেছে। নাইস। This is so nice. I mean, there's a very good implication you did actually. So, তুমি যদি এটা নিয়ে পরে আমার সাথে আরো কথা বলতে চাও, I'll be happy to help. I mean, এটা একটা কোশ্চেন নয়, বাট জাস্ট ও একটা গেম ডেভেলপ করেছে এবং সেটা নিয়ে ও লিখেছে, বাট ইটস রিয়েলি নাইস। তো যদি তুমি এটা নিয়ে আরো পরে আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে চাও, আমি হ্যাপি টু হেল্প বেসিক্যালি। এনিথিং এলস? আমি অন্য আরো যদি কোনো কারো কোশ্চেন থাকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সেটা নিয়ে। Okay, I mean, if no, then let's go to some drawing. Hopefully তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। এবার হ্যাঁ, ইটস ভিজিবল। আমি একটু আগে অনেকগুলো কথা বলেছি, আরএনএন, সিএনএন এগুলো বলতে গেছি, নিউরাল নেটওয়ার্ক বলেছি। এই কথাগুলো বলে আমি কেন র্যাগের পৌঁছানোর চেষ্টা করছি, কারণ তাতে এগুলো তোমাদের সাথে একটা দেবাশিসদা খুব ইকো হচ্ছে। আমার মনে হয় অন্য কোনো সেটআপ দিয়ে বোধহয় কোনো একটা জায়গায় মিউট নেই। এবার তাও সামান্য হচ্ছে। এবার আরো বেশি নাও, এবার একদম পারফেক্ট। প্রপারলি নিউট্রাল।
আচ্ছা, আমি ডাইরেক্টলি জাম্প করলাম না র্যাগেতে, হোপফুলি দ্যাটস নট আ প্রবলেম, রাইট? আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপর র্যাগে পৌঁছচ্ছি। নির্মল, Sure. That will be good. আমি একটু আগে অনেকগুলো কথা বললাম, মেশিন লার্নিং বললাম, সিএনএন বললাম, আরএনএন বললাম। এগুলো বলার পরে একটা কথা আমি জাস্ট খানিকটা বলে তারপরে আমি র্যাগে ঢুকতে চাই, কারণ তাহলে তোমরাও বুঝতে পারবে যে এই র্যাগ জিনিসটার অ্যাকচুয়ালি দরকারটা কি ছিল। ওকে, ফার্স্ট অফ অল একটা জিনিস এঁকে দেখাচ্ছি আমি। ধরো টেক্সট ওয়ান ইনটু টেক্সট টু ডট এক্সেল। নাও এইটা অ্যাজ এ হোল খুব, এই টোটাল আর্কিটেকচারটাকে বলে যে পারসেপ্ট্রন। পারসেপ্ট্রন 1970s এ ইনভেনশন হয়েছিল, কিন্তু তখন এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। এর মেন ফান্ডাটা কি বলতো? এর মেন ফান্ডাটা হচ্ছে সামথিং হুইচ শুড লার্ন অন ইয়োরসেলফ। ঠিক আছে, এবার এই এতদিন পরে সেই জিনিসটাকে কেন ভালোভাবে ইমপ্লিমেন্ট করা গেছে, তার কারণ কম্পিটিশনাল পাওয়ার আমরা অনেক বেশি গ্রোথ করতে পেরেছি। আগে যেটা সম্ভব হতো না, এখন সেটা কম্পিটিশনাল পাওয়ারে সম্ভব হয়। তোমরা হয়তো অনেকেই কুডা মেশিনের নাম শুনেছো। আমি পার্সোনালি নিজে কুডাতে কাজ করে দেখেছি। কুডা হচ্ছে অ্যাকচুয়ালি এনভিডিয়ার মেশিনস, এনভিডিয়া লাইব্রেরি, কুডা লাইব্রেরি বলে। তো এনভিডিয়ার মেশিন গুলোতে হিউজলি কম্পিটিশনাল পাওয়ার করা যায়। তোমরা যদি গুগল কোল্যাব কোনোদিন ইউজ করে থাকো, কোল্যাবে দেখবে তোমরা জিপিইউ ইউজ করতে পারো। তো জিপিইউ এর ফ্লেক্সিবিলিটি কোল্যাব ইজ প্রোভাইডিং। সো সেখানে তুমি জিপিইউ ফ্লেক্সিবিলিটি বুঝতে পারো, যখন তুমি একটা বড় কোনো মডেলকে ট্রেন করছো, ইজিলি সেটা করা যায়। সো এই পারসেপ্ট, আচ্ছা আবার অন্য কথায় চলে গেছিলাম, এখানে ফিরে আসছি। এই পারসেপ্ট্রন জিনিসটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য যে আমরা অ্যাকচুয়ালি নিউরোনেটওয়ার্কে কি শুরু করেছিলাম, যে আমরা অ্যাকচুয়ালি মেশিন লার্নিং কি ছিল, আমাদের একটা সামথিং ইকুয়েশন থাকতো, লিনিয়ার ইকুয়েশন বা নন লিনিয়ার ইকুয়েশন বা যে কোনো ইকুয়েশন থেকে। এইটা সেম জিনিস, আমি তিনটে ইনপুট দিচ্ছি, তিনটে মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এম, মানে ইনপুট কোনো ইনপুট দিচ্ছি, আর ডাব্লিউ হচ্ছে আমার ওয়েট। এবং আমি যে মাঝখানের যে ব্লকটা দিচ্ছি, এই ব্লকটা হচ্ছে এটা ব্ল্যাক বক্স অফ নিউরাল নেটওয়ার্ক। এইখানে কি আছে, একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে। এই অ্যাক্টিভেশন ফাংশনটা আমি কি করছে, যে এই যখন ইনপুট গুলো আমি দিচ্ছি, তখন কিভাবে এই ফাংশনটা কাজ করতে শুরু করবে। নামটা হয়তো একটা বড় সড়ো অ্যাক্টিভেশন ফাংশন, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি সোজা। খুব সিম্পলিস্টিকলি বোঝালে, ধরো তুমি বাজারে গেছো, তুমি বাজারে গিয়ে তুমি মাছ কিনতে চাও। এবার মাছ কেনার সময় তুমি কি কি জিনিস দেখো? তুমি দেখো হয়তো মাছটা ফ্রেশ কিনা, মাছটা কতদিন, বা মাছটার ওজন কত, মাছটার দামে তোমার মানে দামটা তোমার রেঞ্জের মধ্যে কিনা, বা মাছটা কি ধরনের দেখেছো। এই প্রতিটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যে ভাবনা যেটা করি, এই প্রতিটাই আমাদের ক্ষেত্রে কিন্তু একটা করে অ্যাক্টিভেশন ফাংশন। মানে আমি 1 কিলোর নিচে একটা মাছ কিনতে চাই, মাছটা আজকের মতন ফ্রেশ হতে হবে, মাছটার ওজন ওই 1 কিলো মতো বললাম, এবং মাছটার দাম যেন 300 টাকার বেশি না হয়। তাহলে এই যে তিনটে প্যারামিটার, এগুলোকে আমরা প্রোগ্রামেটিক্যালি সেট করতে পারি, তাহলে ব্যাপারটা কি হবে, সেটা প্রোগ্রামেটিক্যালি হবে। কিন্তু যদি কোনো মডেলকে এটা আমি শেখাতে চাই, এই সবকটা মিলিয়ে এটা কোথায় দাঁড়াবে? দ্যাট উইল বি ওয়ান অ্যাক্টিভেশন ফাংশন ফর মি। তাহলে মডেল কি রান করতে পারবে, যে এই লোকটা এই একটা টোটাল রোতে এরকম একটা জিনিস, এটা সে বলতে চাইছে যে এই প্যারামিটার গুলো যদি হয়, যে এখন যদি আমরা একটু দিলাম, তাহলে সে মাছটা কিনবে, আদারওয়াইজ সে কিনবে না। এবার এখানে অ্যান্সারটা কি, বুলিয়ানের, যে ইয়েস অর নো। হতে পারে যেটা বুলিয়ান নয়, হতে পারে অনেক কিছু। যেমন আমরা একটু পরে গিয়ে এই নন বুলিয়ান যে সিরিজটা আমরা দেখবো, যে মানেটা কি অ্যাকচুয়ালি। হোপফুলি এটা বোঝা গেল। এরপর আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো, যে অ্যাকচুয়ালি যে আমরা যে নিউরাল নেটওয়ার্ক জিনিসটাকে বলি, সেটা আসলে ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা হচ্ছে এই সেম আবার ইনপুট গুলো যাচ্ছে, এবং একটা লেয়ার হচ্ছে এখানে, সেই লেয়ারটার বাইরে একটা আউটপুট। এই লেয়ারটাকে বলে, এই মাঝখানে যে লিখতে আঁকলাম, এটাকে বলে
হিডেন লেয়ার। এটাকে বলে হিডেন লেয়ার। এই হিডেন লেয়ারের মধ্যে কি আছে বলতো, বাঞ্চ অফ এরকম অ্যাক্টিভেশন ফাংশন আছে ও যারা এরকম ভাবে ইনপুট গুলোকে নিচ্ছে। এবার এটাকে আরো সহজ করে আঁকলে ব্যাপারটা একটা এরকম দাঁড়াবে। কোন অ্যাক্টিভেশন ফাংশন তিনটে ইনপুটই নেয়, কোন অ্যাক্টিভেশন ফাংশন দুটো নেয়, কেউ হয়তো শুধুমাত্র একটাতে ইউজ হয়। তারপর তারা সবাই মিলে একটা জায়গায় এসে একটা রিপোর্ট দেয়। এইটা যেটা আঁকলাম এটা হচ্ছে সিঙ্গেল ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, সো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অনলি। কিন্তু এই যে বার্ড বা এই মডেল গুলো বড়, এটা কত ডাইমেনশন আছে, হিউজ। কত কোথায় 153 এর উপর কিছু একটা ডিজিট কোথায়। তো এখানে কি থাকবে, এরকম পরপর অনেকগুলো লেয়ার থাকবে। সো বাঞ্চ অফ লেয়ার মিলিয়ে টোটাল নেটওয়ার্কটা তৈরি হবে এবং টোটাল লার্নিংটা তৈরি হবে। আমি যদি পরবর্তীকালে তোমাদের সাথে আরো ইন্টারাকশন করি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে টোটালি নেটওয়ার্কটাকে রান করিয়ে দেখাবো যে নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কিভাবে রান করে এবং নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কিভাবে লার্ন করে। এই শর্ট টাইমের মধ্যে সেটা তো দেখানো সম্ভব নয়, আমি আর কি এটা জন্য এগিয়ে যাচ্ছি। বাট এই ধরনের একটা নেটওয়ার্কই অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ক, বা আমরা যাকে সিএনএন বা আরএনএন বলার চেষ্টা করছি। এত পর্যন্ত ফেইলার গুড, নেটওয়ার্ক নিজে থেকে জিনিসকে লার্ন করছে, সবকিছু ভালোভাবে হচ্ছে। এবার প্রবলেম স্টার্ট। প্রবলেমটা কোথায় শুরু হলো? প্রবলেমটা শুরু এইখান থেকে হলো, দেখো মানুষের ক্ষেত্রে সব থেকে বেশি ভাবে যেটা জানার বা যেটাকে চেনার থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। ল্যাঙ্গুয়েজেস আর মোর ডিফিকাল্ট থিংস টু লার্ন। ম্যাথমেটিক্যাল প্রবলেমস আর ইজি টু সলভ। মেশিন লার্নিং যে মডেলগুলো ছিল, they are very good in solving mathematical problems. They are very good solve mathematical problems. They are very good, saying the predicting the weather report or something like that. যেখানে এই ওয়েট গুলো কনস্ট্যান্ট বা ওয়েট গুলো প্রপারলি মেনটেন, বা ওয়েটের ইনপুট গুলো নিউমেরিক জন্য। কিন্তু যখনই ল্যাঙ্গুয়েজ এলো বা সেন্টিমেন্ট অ্যানালিসিস বলে একটা কথা হয়তো তোমরা শুনে থাকবে, সেটা যখনই এলো তখনই ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে গেল। একটা ল্যাঙ্গুয়েজের সেন্টিমেন্ট মানে অনেক রকমের হতে পারে, সেটা বোঝাটা অনেকটা শক্ত, সেটা আমরা জানতে নাও পারি কিভাবে সেটা কথাটা বলা হচ্ছে। যেমন ধরো বাংলাতেই যদি বলতে হয় যে আজকের দিনটা ভালো, আজকের দিনটা কি ভালো, আজকের দিনটা ভালো, এই তিনটে সেন্টেন্সের মধ্যে আমার বলার কায়দাতেই হয়তো সেন্টিমেন্টটা অনেকভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। এবার বলার কায়দা তো নিশ্চয়ই মডেল ধরতে পারছে না, কিন্তু সেন্টেন্স বলার যে ছিল সেন্টেন্সটাকে হয়তো এখন যে ভয়েস মডেল গুলো আছে তারা সেগুলো অ্যাডাপটিভ নেচারে সেগুলো করতে পারছে। বাট এইখান থেকেই শুরু হলো প্রথম দ্য প্রবলেম অফ সেন্টিমেন্ট অ্যানালিসিস। সো দে স্টার্টেড উইথ দ্য থিংস কল্ড ব্যাগ অফ ওয়ার্ডস এন্ড লট অফ আদার থিংস। বাট আমরা অত জায়গায় যাবো না, আমরা ডাইরেক্টলি এবারে জাম্প করবো একটা জিনিসে যেটা নাম হচ্ছে এলএলএম, সো দ্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এবং এই এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এর পেছনে এই মেকানিজম গুলো কাজ করে এলো। এই যে নেটওয়ার্ক দেখালাম, এরা সবাই পেছনে ব্যাক করছে, কিন্তু এগুলো দিয়েও শেষ পর্যন্ত সেটা পৌঁছানো যাচ্ছিল না। তার মেজরিটি প্রবলেম ওয়াজ দ্যাট 2017 না তার আগে নাগাদ একটা পেপার, 2017 পেপার, একটা পেপার পাবলিশ হয় গুগল থেকে। সেই পেপারটার নাম হচ্ছে দ্য অ্যাটেনশন ইজ অল ইউ নিড। সেই পেপারটাতে প্রথম দেখানো হয়েছিল যেটা অ্যাটেনশন মেকানিজম বলে একটা জিনিসকে ফরওয়ার্ড করে টোটালি মেকানিজমটাকে ফিড ফরওয়ার্ড করে রান করা যায়। কিভাবে না, আমরা এরকম একটা হিউজ যেটা দিয়ে একটা ল্যাঙ্গুয়েজটা রান করাবো, এবার আমরা অ্যাকচুয়াল জিনিসের পেয়ে যাচ্ছি টোকেনাইজেশন বাট বাট প্রথমে কি বললো এই জিনিসটা যে বাইডিরেকশনাল এনকোডার ডিকোডার মডেল। ওকে, আমরা একটা ছোট ছবি দেখবো, সেটাকে দেখলে আমরা হয়তো বুঝতে পারবো। যদি এই ছবিটাকে ভালো করে দেখো, এদিকে যে ছবিটা আছে রাইট হ্যান্ড সাইডে, এই ছবিটার মধ্যে এটা হয়তো ছবিটা ভালো করে দেখা যাচ্ছে না, একটু বড় করার চেষ্টা করছি।
আমরা শুরু করেছিলাম এইখান থেকে, যে ছবিটা ছিল RNN থেকে, আমরা LHTM থেকে DRU থেকে, এবং শেষকালে এই যে আর্কিটেকচারটা আছে এটাকে বলে ট্রান্সফরমার আর্কিটেকচার। এটাকে প্রতি অ্যাটেনশন মেকানিজম ইউজ করা। এই স্লাইড গুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, which are not that important, কিন্তু এই ছবিগুলো তোমরা নানান জায়গা থেকে পেয়ে যাবে, বাট এটা বোঝাটা একটু শক্ত, এবং সেটা বোঝাতে চেষ্টা করবো তোমাদেরকে বোঝানো। মোটামুটি এখানে কি ঘটছে, অ্যাকচুয়ালি যে কোনো LLM বা যে কোনো এই ধরনের মডেল গুলো আসলে কাজটা হচ্ছে প্রেডিক্টিং দ্য নেক্সট টোকেন। আচ্ছা, এবার আমরা টোকেন জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। টোকেনটা কি জিনিস না, ধরো বার্ড যেভাবে কাজ করে, বার্ড অ্যাকচুয়ালি ইংলিশে এর কাছে, বার্ডের কাছে 30,000 টোকেন ছিল এবং বার্ড টোকেন শুরু 30,000 ইংলিশ ওয়ার্ডস কে নিয়ে বার্ড একটা ইন্ডেক্সিং তৈরি করে, সিম্পল ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং তৈরি করে বার্ড 30,000 টোকেন অ্যান্ড সাব ইন্ডেক্সিং আছে। ওয়াই? ধরো আমি একটা কথা লিখলাম, this person is unemployed, বাট এই আনএমপ্লয়েড কথাটার মানে জানে না, কিন্তু আনএমপ্লয়েড কে সে টোকেনাইজ করতে পারে কিভাবে, এমপ্লয়েড অ্যান্ড আন। এই আন এবং এমপ্লয়েড এই দুটো কথা বাটের কাছে আছে, বাট কি করবে, এই দুটো টোকেনাইজেশন দিয়ে জুড়ে দিয়ে এই আনএমপ্লয়েড টোটাল কথাটার মানে বার করতে পারে, which is very good thing for BART because এই টোকেনাইজেশন ইত্যাদি করে। এবার অ্যাকচুয়ালি আর ল্যাঙ্গুয়েজ মডেলস মেন ইন্টেনশন কি, নেক্সট টোকেনটাকে প্রেডিক্ট করা। আমরা যদি ফিউচারে আরো কাজ করি, আমি একটা প্রোগ্রাম দেখাবো বা সেটাকে করে আমরা রিয়েল লাইফ দেখবো যে একটা মডেল যখন রান, এই ধরনের কোনো মডেল যখন রান করতে করতে চলে, আমরা বেসিক্যালি যেটা OpenAI থেকে দেখবো। আমার কাছে OpenAI কি আছে যেহেতু, আমি OpenAI দিয়ে মেনলি কাজগুলো করবো। You can start with, তোমরা লামা দিয়েও করতে পারো, প্লট দিয়েও করতে পারো, দ্যাট ইজ, বাট ইটস অলমোস্ট সেম। আমরা API টা OpenAI ইউজ করি, মানে সেটা আমি পরে বলছি। তাতে আমরা দেখতে পাবো বেসিক্যালি it is a prediction mechanism of predicting the next token. The next token মানেটা কি বলতো? আমি জিজ্ঞেস করলাম কাউকে, what is the capital of France? এই what is the capital of France যখনই বসবে, what is the capital, ও কি করবে, এই যে মেকানিজম, এই ছবিটা তোমরা এখানে দেখছো, এখানে এটাকে বসাতে থাকবে, ঠিক আছে? বসে একটা ফিট ফরওয়ার্ড নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাবে, এগুলো কি ইম্পর্টেন্ট নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কটার মধ্যে সব থেকে ফান্ডামেন্টাল সুবিধাটা কোথায়, এই হোয়াট ইজ দ্য ক্যাপিটাল, এই সব কথা একসাথে দেখা হবে, নট আলাদা আলাদা ভাবে। এর আগের যে মডেল যেগুলো সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে কি সমস্যা ছিল বলতো, তারা সবকিছু আলাদা আলাদা ভাবে দেখতো। আমরা ওই যে বললাম যে যদি আমরা পরে আরো কাজ করি, তখন আমি এই ওটা দেখাবো যে কি করে ওয়ার্ড গুলো পর এদের মধ্যে বস্তু করতে যায়। এখন আপাতত ছোট করে বলার জন্য আমি কথাটা কি বললাম, এই যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ প্যারিস, এই নেটওয়ার্কটার মধ্যে দিয়ে যখন যাবে, এই যে তোমার এই ছবিটা যে দেখাচ্ছে, এই ছবিটার মধ্যে দিয়ে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটেনশন মেকানিজমের মধ্যে দিয়ে এই টোটাল জিনিসটা দিয়ে যাবে, এবং যাওয়ার পরে ও কি প্রেডিক্ট করবে বলতো, what is the capital of France, ও বলে প্যারিস, might be Delhi, might be off, might be dot, might be something, এরকম অনেকগুলো প্রেডিকশন আসবে। এই প্রেডিকশনের মধ্যে অনেকগুলো স্কোর বসবে, তার মধ্যে প্যারিস সব থেকে বেশি স্কোর করবে। আমরা একটা প্রোগ্রামিটি কিন্তু দেখতে পারি, OpenAI কে কল করে দেখতে পারি, লামাকে কল করে দেখতে পারি, এমনকি আমরা বার্ডকেও কল করে দেখতে পারি, এই সব জায়গাতেই প্রেডিকশনটা কি সেখানে বসবে এবং সে প্যারিস অ্যান্সারটা দেবে। এবার আমরা কিন্তু যেটা জিনিস, বড় জিনিস শিখলাম, সেটা প্লিজ মনে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে, কি যে LLM বা যে কোনো জেনারেটিভ AI মডেলস এর আসলে কাজটা কি, কাজটা হচ্ছে প্রেডিক্টিং দ্য নেক্সট টোকেন, দ্যাটস ইট, ইট ইজ নাথিং বাট দ্যাট। এবার আমরা আমাদের অ্যাকচুয়াল আজকের যে টপিক, আমি প্রায় আধ ঘন্টা বকবক করে ফেলেছি, আমাদের অ্যাকচুয়াল আজকে যে টপিক সেখানে আমরা ঢুকছি। এই টোটাল জিনিসটা হয়ে গেল
হয়ে যাওয়ার পরে আমরা কোথায় দাঁড়ালাম যে আমরা এখন খুব ভালো একটা মডেল আমাদের কাছে জেনারেটিভ এআই চলে এসেছে। আমরা যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করছি, সে অ্যান্সার করতে পারছে। কিভাবে করছে? প্রেডিক্টিং দ্য নেক্সট টোকেন, সেই টেকনোলজি দিয়ে সবই চলছে, সব ভালোভাবে হচ্ছে। নাও হোয়াট ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ, আমরা যখনই কোনো একটা বিজনেসের কাছে এটাকে অ্যাপ্লাই করতে যাব, যেখানে ডেটাটা অ্যাভেলেবল নয়, মানে ধরো আমি পার্সোনালি ওয়ান অফ দ্য হিউজ কার্ড একটা কোম্পানিতে কাজ করতাম। তাদের কার্ডের বিজনেস, বেসিক্যালি কার্ড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, ট্রাভেল কার্ড আর অল। এই কার্ড গুলোর যে ডিটেলস বা এই যে কার্ডের যে ডেটাটা, বা কোন কার্ডে কি ফ্লেক্সিবিলিটি হয়, কোন কার্ডে কি পাওয়া যায়, কোন কার্ডে কি বেনিফিট আছে, এই ডেটাটা কিন্তু সবটা ইজিলি অ্যাভেলেবল নয়। এই ডেটাগুলো কোথায় আছে? তাদের নিজস্ব ডেটা সেটে আছে। আমাদের এই যে জেনারেটিভ এআই মডেল, তাহলে কি প্রেডিক্ট করবে সেটাই, ডেটার কোনো মানে জানে না। আমি কতটা আবার রিপিট করতে পারি যদি তোমরা চাও, কারণ এই প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা বুঝবো যে আমরা কেন র্যাক চাইছি। আমি আবার কি বললাম, আমাদের কাছে এই জেনারেটিভ এই যে মডেল গুলো আছে, এরা সবকিছুই করতে পারছে। আমাদের পরে নেক্সট টোকেন দিচ্ছে, কি বললাম, ক্যাপিটাল অফ ইন্ডিয়া কি, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ টেন্ডুলকার, সবকিছুই আমাদেরকে বলতে চাইছে, বলে দিচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায় আসছে? যখনই আমরা কোনো সিকিউর ডেটার কাছে চলে আসছি, যে ডেটাটা ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই, সেই ডেটাটা অ্যান্সার দেওয়ার সময় দিস মডেলস আর নট পারফেক্ট, বিকজ তারা এই ডেটা কোনোদিনও দেখেই। ওকে, এবার তাহলে কি মডেল অ্যান্সার দেবে না? মডেল কি কোনো অ্যান্সার দিচ্ছে না? এখানে একটা ক্যাভিয়েট আছে। আমি একটু আগে কি বলেছি, এই মডেলগুলোর মেইন ইন্টেনশন হচ্ছে প্রেডিক্টিং দ্য নেক্সট টোকেন। সো দ্য প্রেডিকশন মেকানিজম তো বন্ধ হবে না। এই যদি আমি আজ করি, সে সাপোজ what is the benefits of travel X HDFC card for a higher beneficial range? মডেল সঙ্গে সঙ্গে এটার একটা অ্যান্সার দিয়ে দেবে আমাকে, কিন্তু সেটা ভুল অ্যান্সার 90% অফ কেসেস। কজ মডেল ডাজন্ট নো কি ওই বেনিফিটস গুলো অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে। am I clear? or আমি আরো কিছু বলবো? তো না, যদি এই কারণ আমি এই জায়গাটা কেন আরো বেশি ট্রেস করছি, কারণ এই টোটাল ফান্ডাটার উপরই এই র্যাক জিনিসটা বসে আছে। নির্মল, আমি যদি কোনো কোশ্চেন কারো থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। আমার তো নেই, আমি এইটুকুন এই বিষয়টা আমি একটু কিছুটা জানতাম, কিছুটা জানতাম না। বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারো বা করতে পারেন, যদি কারোর মাথায় কোনো প্রশ্ন এসে থাকে। কোনো অসুবিধা নেই, সেই প্রশ্নটা হতে পারে যে অন্য সাবজেক্ট আছে, প্লিজ ফিল ফ্রি টু কোয়েশ্চেন। Not typically. I mean, it's not contextual LLM completely, but somewhat right. Somewhat you are correct. It is not always contextual LLM. Okay. সেটা আমরা দেখবো কেন নয়, but this is a very good thing. Okay, a very good question. A private LLM. আচ্ছা, একটা কথা বল, একটা প্রাইভেট LLM যদি কেউ বানাতে চায়, ঠিক আছে, বানাতেই পারে। কারণ আমি কি বললাম, যেহেতু আমাদের কাছে সব টোটাল টেকনোলজি দেখে। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দ্য কম্পিউটিং পাওয়ার। তার মানে তাকে শুধুমাত্র তার ডেটার জন্য একটা টোটাল এলএলএম বানাতে হবে। তাহলে যে পরিমাণ কস্ট, যে পরিমাণ টাইম, যে পরিমাণ, I mean labor is also a cost, so say all thing will be gone. GPU as well as GPU. হ্যাঁ, GPU টাই বলছি তো, কস্টিং মানে GPU is cost, মানে see GPU মানেই হচ্ছে কস্টিং, মানে usage of GPU for per second is a cost. and এই যে টোটাল ট্রেনিংটা যে করতে হবে একটা প্রাইভেট এলএলএম তৈরি করার জন্য, it won't be beneficial. কিন্তু তাও তোমার কোশ্চেনটা somewhat valid। কেন ভ্যালিড সেটা আমি তোমাকে খানিকক্ষণ পরে বলবো।
কারণ এই দুটো কোশ্চেন কি তোমরা যেই আজ করে থাকো খুব ভালো কোয়েশ্চেন। মানে তাহলে কি আমরা এই প্রাইভেট এলএলএমটাকে পুরো স্ক্র্যাপ করে দিলাম? না, করলাম না। কিন্তু conventional LLM on a private data somewhat true. আচ্ছা, এবার তাহলে ব্যাপারটা তোমার মনে হচ্ছে ব্যাপারটা ভালো রকম কেউ হয়তো ব্যাপারটা তোমরা বুঝতে যখন পারছো, এবার আমরা একটু প্রসিড করছি যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি। রিমেম্বার দিস, মানে এই র্যাগ জিনিসটা যখন শুরু হয়েছিল, র্যাগ ইজ কমপ্লিটলি হ্যাক। মানে এটা হয়তো কেউ মানবে না, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। র্যাগ হচ্ছে একটা হ্যাকিং মেকানিজম, ঠিক আছে? হ্যাকিং মেকানিজম মানেটা কি হলো এখানে, যে এই যে কোশ্চেন গুলো আমরা তোমরা এক্ষুনি করলে, যেটা প্রাইভেট এটা দিয়ে আমি 11টা বানাবো, কনটেক্সচুয়াল এলএম বানাতে হবে, আমাকে আমার কিছু একটা করতে হবে, সেইখান থেকে এটা এইখান থেকেই শুরু হলো দ্য ডেভেলপার অফ দ্য ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, ইঞ্জিনিয়ারিং পাইপলাইন। আমার কাছে একটা এলএলএম আছে, আমার কাছে ডেটা আছে, আমার কাছে কিছু করার মতো কোড এন্ড সামথিং আছে। লেটস ডু সামথিং, ফিক্স ইট সামওয়ে মেক ইট ওয়ার্ক। এই সামওয়ে মেক ইট ওয়ার্ক করতে গিয়ে কি শুরু হলো, দেখা গেল আচ্ছা আমার ডেটার মধ্যে কি আছে, এই ডেটাটা দিয়ে আমার এলএলএম আমাকে জানে। তাহলে এলএলএম, কিন্তু এলএলএম এর মধ্যে কি আছে, এই যে নেক্সট টোকেন প্রেডিকশন করার একটা ভালো রকম গুণ আছে, এবং আমার কাছে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে একটা বড়সড় পাওয়ার আছে। এন্ড অলসো আমার কাছে একটা কি জিনিস আছে, একটা ভেক্টর বলে একটা ডেটাবেস, ভেক্টর স্টোর করতে পারার মতন ডেটাবেস ক্যাপাবিলিটি আছে। তো ইজ অল স্টার্টেড ফ্রম দেয়ার। এই ভেক্টর ডেটাবেস আসার পরেই বেসিক্যালি র্যাগ স্টার্ট হয়েছে, এবং ভেক্টর ডেটাবেস না থাকলে আজকে হয়তো র্যাগের কোনো চিহ্ন থাকতো না। এবার কেন ভেক্টর ডেটাবেসে কি লাভ? আমি একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, যে সেটাকে লিখে আমি আমার ব্যাপারটা স্টার্ট। আমি এখানে একটা কোশ্চেন অ্যান্সার বলেছিলাম যে হোয়াট ইজ দ্য মেনলি বলছে বেনিফিটস অফ সে এক্স ওয়াই জেড ব্যাংক ট্রাভেল কার্ড। যেই কোশ্চেনটা এলো, এই কোশ্চেনের অ্যান্সার এলএলএম সহজে জানে। আমি কি করব, আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করব। সো এটা একটা বেসিক্যালি কাইন্ড অফ এ ফ্রেমওয়ার্ক, কাইন্ড অফ এ থিং, একটা প্রসেস বেসিক্যালি। একটু ওই প্রসেসটার নাম নির্মল্য বলেছে, আমি আবারও রিজেক্ট করছি, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। প্রথম টার্ম আর রিট্রিভাল। রিট্রিভাল মানে কি? রিট্রিভাল মানে হচ্ছে অবভিয়াসলি আমি কোথাও থেকে এটাকে রিট্রিভ করবো, তার মানে আমাকে তার আগে স্টোর করতে হবে, তাই না? তাহলে আমি রিট্রিভ কোথায় করবো? আমি একটা ভেক্টর ডেটাবেস করবো। অগমেন্টেড জেনারেশন, অগমেন্টেড জেনারেশন মানে কি? কোনো ডেটাকে অগমেন্টেড করে সেই অগমেন্টেড ডেটাকে আমি এলএলএম কে জেনারেট করছি, আমার মেন লক্ষ্যটা সেটাই। এবার তার মানে র্যাগের প্রথম জিনিসটা কি, এই কোশ্চেনটা, এই যে এই উপরের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যদি আমাকে অ্যান্সারটা করতে হয়, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে আমার ডেটাটাকে নিয়ে আমাকে আমার ডেটাটা, এই যে ডেটা, যেখানে এই ডেটাগুলো আছে সেটাকে স্টোর করতে হবে। স্টোরটা কোথায় করতে হবে? আমি স্টোরটা করবো একটা ভেক্টর কিনতে। কেন স্টোর করবো সেটাও করছি। আমরা একটা ছোট স্লাইড দেখবো, তাতে হয়তো আমাদের এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা একটা 3 ডাইমেনশনাল স্পেসে আমাকে ভেক্টর গুলোকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি আরো ম্যাথমেটিক্যাল, এগুলো ম্যাথমেটিক্যাল ফর্ম, তোমরা অনেকেই ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে আসো, আমার থেকে আরো ভালো ভেক্টর তোমরা। এবার আমি এটা কেন ভালো করে আরো দেখাচ্ছি এই ফিল্ডের মধ্যে, কথাটা কি বোঝাতে চাইছি, এইখানে প্রতিটা জায়গাতে এরা কি করতে চাইলো, এই ওয়ার্ড গুলোকে প্লেস করতে চাইলো। তার মানে এটি সিম্পলিস্টিক ভাবে যে যারা যে নিয়ারার, আমি তাকে তার নিয়ারার স্পেস দিয়ে পাবো, সেই নিয়ারার স্পেসের লোকগুলোকে তুলে এনে আমি দিয়ে দেবো। এবার আমি এইখানে তাই জন্য তাহলে এই যে রিট্রিভ করার আগে তার মানে স্টোর করাটা খুব ইম্পর্টেন্ট। স্টোর করাটাতেই ইম্পর্টেন্ট, কোথায় প্রথম জিনিসটা আসছে। ধরো আমার কাছে একটা পিডিএফ ডকুমেন্ট আছে, যেমন ধরো এই যে এই স্লাইডটাই ধরা যায়, যে এই স্লাইডটাই যদি আমাকে অ্যাকচুয়ালি এমবেডিং করতে হয়, তাহলে আমাকে এমবেডিং কিভাবে করতে হবে, আমাকে টোটাল এমবেডিংটা এই স্লাইডটাকে নিতে হবে, সাইড থেকে নিয়ে
আমার কাছে এমবেডিং প্রচুর মডেল আছে, ADA2 আছে, ADA3 আছে, আমি ADA2 তে কাজ করেছিলাম, ADA3 তে কাজ করেছি, আরো ওপেন সোর্স এমবেডিং মডেল আছে। আমি কি করবো, এই টোটাল ডকুমেন্টটার আমি একটা ভেক্টর বানিয়ে ফেলবো। করে সেই ভেক্টরটাকে আমি কি করবো, আমি পাইথন ইউজ করতে পারি, প্রোফাইল ইউজ করতে পারি, পোস্টগ্রেস ইউজ করতে পারি, আমি সেখানে স্টোর করবো। এবার আমি স্টোর তো করে ফেললাম। এবার স্টোর করার পরে আমি কি করব, আমার কাছে যে সেই পুরনো যে আমি যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, এই কোশ্চেনটা আমি ওকে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করার সময় কি করব, আমি এই যে টোটাল এই কোশ্চেনটা, এটাকেও আমি আবারও এমবেডিং মডেলটা কল করে এর জন্য একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন বানাবো। মানে কি, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বানাবো। এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বানিয়ে আমি যে ভেক্টর স্পেসটাকে দেখালাম, ওই স্পেসের মধ্যে দেখবো কোন পয়েন্টটা নিয়ার কাছে আছে। সেই নিয়ারার পয়েন্ট গুলোকে নিয়ে আমি তুলে আনবো, তাকে একটু চাঙ্ক বলবো আমরা, আমরা চাঙ্ক নিয়ে আর একটু কথা বলবো বলে, এই চাঙ্ক গুলোকে নিয়ে আমি একটা প্রম্পট বানাবো। এখানে তুমি যে জিজ্ঞেস করবো কনটেক্সচুয়াল, সো আমি একটা কনটেক্সচুয়াল একটা প্রম্পট বানাবো। সেই প্রম্পটের মধ্যে আমি দু রকমের প্রম্পটটাকে করবো, জানি না তোমরা প্রম্পট নিয়ে কাজ করেছো কিনা। প্রম্পট তোমার যদি ওপেন এআই ফরম্যাটে প্রম্পটে লেখা হয়, একটা ইউজার প্রম্পট লিখতে হয়, একটা সিস্টেম প্রম্পট লিখতে হয়, আর তার সাথে কিছু কনটেক্সট দিতে হয়। কনটেক্সট এখানে তুমি জিজ্ঞেস করলে কনটেক্সট, তাহলে আমার এই চাং যেগুলো আমি তুলে নিয়েছি ফিল্টার থেকে, তাদের টপটাকে আমি কনটেক্সট হিসেবে পাস করে দেবো, তাহলে কনটেক্সট। আমি সিস্টেম প্রম্পটে কি লিখবো যে তোমাকে কি করতে হবে, আর ইউজার প্রম্পটে আমি আমার ডিরেকশনটা দিই। এবার এই টোটালটাকে যদি নিয়ে আমি আমার এলএলএম এর কাছে পাঠাই, তাহলে দেখো ব্যাপারটা কিন্তু ফিট করে যাচ্ছে এলএলএম এর ওই নেক্সট টোকেন প্রেডিকশন লজিকের উপরে। এলএলএম এর কি আছে, কোন জায়গা থেকে আমাকে অ্যান্সারটা খুঁজতে হবে সেটা আছে, কি কি করতে হবে সেই ডিরেকশনটাও লেখা আছে, কিভাবে করতে হবে সেটাও লেখা আছে। তাহলে এলএলএম তার সেই ওই প্রেডিকশন লজিক যেটা ছিল, যে প্রেডিক্টিং দ্য নেক্সট টোকেন, সেই লজিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরের টোকেনটা প্রেডিক্ট করে দেবে, এবং তাতে সে স্কোরও দিয়ে দেবে যে এটাকে আমি কোনটাকে আমি না 80% ভাবছি, কোনটাকে 60% ভাবছি, কোনটাকে 90% ভাবছি, অ্যান্ড এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি সে অ্যান্সারটা প্রোভাইড করতে পারে। ওকে, হোপফুলি কোন সরি, একটা কোয়েশ্চেন আছে, ওই ইউজার প্রম্পট আর সিস্টেম প্রম্পটটা যদি একটুখানি এক্সপ্লেন করে দেন তাহলে ভালো হয়। আচ্ছা, দেখো এই ইউজার প্রম্পট সিস্টেম প্রম্পট যদি এক্সপ্লেন করতে হয়, আমার কাছে লেখা কিছু আছে না, দেখাচ্ছি। মানে সিস্টেম প্রম্পটে আমি জানিয়ে দেবো যে আমার এই ভেক্টরের এই চাঙ্কে এই আনসারটা আছে, মানে এরকম কিছু নাকি? আমি দেখাচ্ছি, আমি একটু ছবি দেখিয়ে দিচ্ছি। আমি এই স্ক্রিনটা বন্ধ করে আরেকটা স্ক্রিন শেয়ার করছি, দেখাচ্ছি। হোপফুলি দেখতে পাচ্ছ, রাইট? হ্যাঁ, এটা একটা র্যাক সিস্টেমের কোড আছে এখানে, ঠিক আছে? আমি যদি পরে কোনোদিন তোমাদের আবার করে করি তো আমি এইটাকে রান থ্রু করবো। বাট দেখো সিস্টেম মেসেজে অ্যাকচুয়ালি কিরকম ভাবে লেখা হয়, এটা একটা সিস্টেম মেসেজ, ঠিক আছে? আমি কি বলতে চাইছি, আমি অ্যাকচুয়ালি এই এই যে লেখার কায়দাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একে বলে রোল প্লেইং। এলএলএম কে সবসময় একটা রোল প্লেইং মডেলে আগে আনতে হয়, না হলে এলএলএম সেই প্রেডিকশন ঠিকভাবে করে না। এটা বলতে পারো এটা এক ধরনের হ্যাকি, এটা কিন্তু কোনোভাবেই কেউ এটাকে যারা বড় বড় এলএলএম বানায় বা যাদের অ্যাকচুয়ালি কোম্পানিরা রান করছে, তারা কিছুতেই কিন্তু এটাকে প্রপারলি ডকুমেন্ট করে না। বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাক ইন ইন্ডাস্ট্রি। কি, এই যে ইউ আর অ্যান এক্সপার্ট ইন অ্যান্সারিং অ্যাকুরেট কোশ্চেন অ্যাবাউট দিস থিং। আমি যদি ধরো তুমি যদি লেখো, ধরো যে আমি যখন ব্যাংকিং বোঝাচ্ছিলাম, আমি আমি কিভাবে লিখবো, ইউ আর অ্যান এক্সপার্ট ইন অ্যান্সারিং ব্যাংকিং, এইটাকে বলে সিস্টেম প্রম্পট। একে বলে রোল ডেফিনেশন করা, যে তুমি ভাই কি, তুমি হচ্ছে এই, তোমার রোলটা হচ্ছে এই, তুমি একজন অপারেটর,
যে এই ধরনের ডেটাকে হ্যান্ডেল করে এই অ্যান্সার তুমি করতে পারো, এটাকে আমি বলবো সিস্টেম মেসেজ। ঠিক আছে, মানে এবার কন্টেক্সট সেট করে দেওয়া আর কি। এক্স্যাক্টলি তাই, কন্টেক্সটটা সেট করে দেওয়া। এটাকে রোল কেন বলছি আর কন্টেক্সটটা কেন আমি বলছি না, তার একটা কারণ আছে। আমি একটু পরে কি বলবো, যে আমি ওই যে ভেক্টর ডেটাবেস থেকে যে চাঙ্কগুলোকে তুলে এনেছি সেগুলো আমি এত কন্টেক্সট সেট করবো, তাই না? রাইট? হ্যাঁ, তাহলে আমি সেই জন্যই কন্টেক্সট ওয়ার্ডটাকে ইউজ করলাম না, আমি কি ইউজ করলাম, রোল। রোল, ওকে, গট ইট। কিভাবে জিনিসটা মনে রাখো, তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। বাট ইউ আর রাইট, হোয়াট ইজ কন্টেক্সট সেটিং, ওকে। বাট যেহেতু তুমি এরকম তিনটে জিনিস সেট করবে, তাই তুমি যদি প্রথমেই জিনিসটা বলে ফেলো তাহলে তোমার জিনিসটাকে বুঝতে অসুবিধা হবে, আর কিছু না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার তাহলে আমি সিস্টেম করলাম। এবার ইউজার মেসেজে আমি কি লিখবো, আমি যে ওই যে চাংটাকে আমি পাঠাতে চলেছি সেখান থেকে তুমি কিভাবে ডেটাটাকে বার করবে। ধরো only scan the word starting from like this to this, only search the word of like this, only do এগুলোকে এটা কি বলবো, রুল সেট। আমি এরকম অনেকগুলো রুল সেট লিখবো। এই রুলস এর মধ্যে আমি আবার সাব রুল পার্ট লিখতে পারি, আরো কনটেক্সট আনতে পারি। যেমন ধরো কোনো স্ট্যাটিক রুলস আমি পুশ করতে পারি, যে এই স্ট্যাটিক, অনেকেই এটা করে থাকে আজকালকার দিনে, যেমন না হলে এটা হয় না বেসিক্যালি, যে কিছু স্ট্যাটিক ম্যাপিং থাকে, স্ট্যাটিক ম্যাপিং গুলোকে পুশ করতে হয়। এবং স্ট্যাটিক ম্যাপিং গুলো কি, ধরো কিওয়ার্ড, মডেলস আর ভেরি গুড ইন কিওয়ার্ড সার্চিং। যদি কোনো কিওয়ার্ড এটাকে দাও একটা ম্যাপের মধ্যে, যেমন একটা ধরো তুমি ডিকশনারি ডিফাইন করেছো, ডিকশনারি তুমি লিখেছো যে এই আর এ জি, এই কথাটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এইটা, এরকম ডিকশনারি করে দিয়েছো, তাহলে এই ডিকশনারিটা সার্চ করে এটার সাথে ট্যালি করতে এই জিনিসগুলো মডেল প্রচন্ড ভালো পারে। এবং সেখান থেকে অ্যান্সারটা, যে ফিডব্যাকটা আসবে বা অ্যান্সারের যে মানে কোয়ালিটিটা আসবে, সেটা অনেক অনেক ফার বেটার হবে। আমি আবার অন্য স্ক্রিনটা শেয়ার করছি। Okay, any other questions? আচ্ছা, আমি এবার তাহলে আবার আমার পুরোনো ওইটার দিকে ফিরে যাচ্ছি, আর যদি কোনো কোশ্চেন না থাকে। আচ্ছা, তোমরা এই যে পুরো জিনিসটাকে শুনলে, পুরো জিনিসটাকে বুঝলে, যে তাহলে এবার র্যাক জিনিসটা হলো, ক্যান এনি ওয়ান অফ ইউ টেল মি দ্যাট এই টোটাল জিনিসটার মধ্যে আবার একটা প্রবলেম রেজ করে গেছে, সেটা কি আসলে? প্রবলেমটা কি রেজ করে গেল, যদি ভালো করে লক্ষ্য করে দেখতে, আমি একটা জিনিস প্রথমেই বললাম যে স্টোরিংটা হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট, তাই না? ভাইটাল পার্ট কেন? ধরো তুমি যদি কোনো জিনিসকে স্টোর করার সময় সেটাকে তুমি ঠিকভাবে স্টোর করতে না পারো, তাহলে রিট্রিভালটাও ঠিকভাবে হবে না কোনো। কারণ ভেক্টর গুলো অলওয়েজ এতটাই স্ক্যাটার হতে তৈরি হবে যে, ধরো তুমি একটা বড় 500 লাইনের একটা বড় বিশাল একটা 500 লাইন কেন, 5000 লাইনের তাকে একটাই তুমি চান বানিয়ে তুমি ওখানে পুট করে দিয়েছো। এবার কোশ্চেনটা করছো তার কোনো একটা লাইন থেকে সেই অ্যান্সারটা আসার জন্য, সেই অ্যান্সারটা কোনোদিনই ভালো আসবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে চাঙ্কিং নিয়ে আসতে হবে। চাঙ্কিং মানে কি? যখন মানুষ প্রথম শুরু করেছিল এই কাজটা, এবং ইভেন্টুয়ালি যখন আমরাও প্রথম শুরু করেছিলাম, ব্যাক অফ 2021, something, it was very simple. It was very simple things. আমাদের কাছে একটা রিকার্সিভ বুক ছিল, আমরা সেই রিকার্সিভ বুকটা দিয়ে কি করতাম, যখনই 100 লাইনের বেশি কিছু হয়ে যেত সেটাকে একটা চাঙ্ক বানিয়ে দিতাম। Now there is a huge caveat on that architecture. কি ক্যাভিয়েট ছিল? এরকম 100 লাইন করে যদি আমি চাং বানাতে থাকি, আর তাহলে ধরো 100 লাইনের পরের লাইনের সাথে এই লাইনটার ভিতরে যোগাযোগ ছিল, সেই জিনিসটাই মিস হয়ে গেল।
এইভাবে চাঙ্ক করলে তার মানে হয় না। এবার various kind of chunking strategy আছে, এর পরবর্তীকালে সেগুলো নিয়ে I could show you, people are still working on it. নিউমারাস পেপার আছে এখন এলএলএম নিয়ে যারা কাজ করছে, তারা শুধুমাত্র এই চাঙ্কিং স্ট্র্যাটেজি নিয়েই কাজ করে যাচ্ছে, কি করে সবস্টিটিউটেড চাঙ্কিং স্ট্র্যাটেজি বানাতে হবে। আমরা অত তো মাথা ঘামাতে পারবো না যে আমরা এখন অ্যাক্রস ইন্ডাস্ট্রি যেটা মেজরিটি ইউজ হয় তাকে বলে রেকার্সিভ রেকার্সিভিটি বা রেকার্সিভ কনটেক্সচুয়াল চাঙ্ক। কিভাবে না, তোমাকে রেকার্সিভলি তুমি চাঙ্কটাকে করবে, পরে যখন 100 লাইন বা 500 লাইন এরকম বলে হয় একটা কনটেক্সট সেট করবে, এই কনটেক্সটটা সেট হলো আমি এই কনটেক্সট তুলে নিয়ে চাঙ্ক সাইজ করবো, একে বলে রেকার্সিভ টেক্সট ইন্টারপ্রিটেশন। এবার এই জায়গা থেকে আরেকটা প্রবলেম আছে, আমি এতক্ষণ পর্যন্ত যত রকমের কথা বলে যাচ্ছি এই সব কথাই কিন্তু কার জন্য ভ্যালিড, টেক্সটের জন্য ভ্যালিড। টেক্সট মানে আমি এক্ষুনি যে একটা জিনিস আমার শেয়ার করেছিলাম সেটা ডকুমেন্ট, আজকে ডকুমেন্টটা ভালো ছিল, ডকুমেন্টের মধ্যে অনেক কিছু সবার ডকুমেন্টটাই ফিরে যাচ্ছে, এবার দেখানো। দেখো এই পাতাটা, এই যে এই যে টোটাল এই যে স্লাইডটা আছে, ভেরি গুড এক্সাম্পল অফ ওয়ান হুইচ আই এম গোইং টু স্পিক। এই স্লাইডটার মধ্যে দেখো খানিকটা টেক্সট আছে, খানিকটা ডায়াগ্রাম আছে, বা একটা ইমেজ আছে বেসিক্যালি। এই পার্টিকুলার কেসটাকে বলে দ্য মাল্টিমোডাল কেস। মাল্টিমোডাল কেস মানে দ্য মোডালিটি অফ দ্য ডেটা ইজ ডিফারেন্ট। এখনকার জেনারেটিভ এআই অ্যাসপেক্টে এটা একটা বিগ প্রবলেম। কিভাবে বিগ প্রবলেম? তুমি এটাকে ডাইরেক্টলি কোনো এমবেডিং মডেলকে দিয়ে তুমি ডাইরেক্টলি এমবেডিং জেনারেট করতে পারো। কারণ কি? কারণ এখানে আছে টেক্সট এবং ইমেজ। ইমেজের এটা আলাদাভাবে চলবে, টেক্সট আলাদাভাবে চলবে। বাট দেন যদি তুমি তাই করো তাহলে টোটাল চাঙ্কিং স্ট্র্যাটেজিটাই তোমার খারাপ হয়ে যাবে। কারণ তোমার তাহলে টেবিলের মধ্যে তোমাকে কি করতে হবে, আবার ইন্ডেক্সিং বানাতে হবে, which is very difficult to do. Now there is another hack for this as well, which people are right now doing. কিভাবে? এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি এক্ষুনি দিচ্ছি না। আই থিঙ্ক থট ফর ইউ গাইস, কি একটু ভেবে ভাবো, আমাকে পরে জানাতে পারো বা পরবর্তী ওদের সাথে দেখা হয় আমি নিশ্চয়ই আবার ডিসকাস করবো। বাট দিস ইজ আ হিউজ প্রবলেম এট দিস মোমেন্ট, কি এই যে ইমেজ এবং টেক্সট এই দুটোকে আমরা কিভাবে চেক করবো। আমি একটা হিন্ট দিয়ে রাখছি। হিন্টটা কি? আমাকে যদি কোনো জিনিসকে চাঙ্ক করতে হয়, আমি একটু আগে কি বললাম, তাকে আমাকে স্প্লিট করতে হবে বা তাকে আমাকে একটা নমিনাল ফর্মে আনতে হবে, কারণ ভেক্টর আর জাস্ট নাম্বার করবে, রাইট? সো একটা ইমেজও যদি সেরকম জায়গায় পৌঁছতে পারে তখন তাহলে কিন্তু ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। বাট আমি ইমেজটা না দেখিয়ে আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি। দেখাচ্ছি আচ্ছা, আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি। ধরো তোমার কাছে একটা টেক্সট আছে, তার সাথে একটা টেবিল আছে। টেবিলে তোমার আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, স্যালারি আছে, ডেজিগনেশন আছে এবং সেই এমপ্লয়ি ডিটেলস আছে। বেসিক এইচআরএমএস ডেটাবেস যেমন হয় বা এইচআরএমএস সিস্টেম, এমপ্লয়ি কিছু ডিটেলস থাকে, এখানে তার সম্বন্ধে কিছু লেখাও থাকে, আবার একটা টেবিল থাকে। এই ডেটাটাকে যদি আমাকে চাঙ্কিফাই করতে হয়, সেম প্রবলেম বেড়ায়, আমি কি করতে পারবো? তাহলে আমি কিভাবে করবো? ইজিয়েস্ট ওয়ে টু ডু দিস, আমাকে এই টেবিলটাকে একে বলে মার্কডাউন করতে পারা যায়। আগে আমাকে মার্কডাউন করতে হবে, করে আমি আরেকটা এলএলএম কে কল করবো, করে এটা একটা সামারি বানাবো। ঠিক আছে, করে সামারি করে টোটালটাকে নিয়ে আমি চাঙ্ক লাগাবো, করে সেটাকে স্টোর করবো। আর ইউ কুড আস্ক মি, তাহলে তো সেটা তো মেইন কনটেক্সটটাকে হারিয়ে ফেলবে। হ্যাঁ, হারিয়ে ফেলবে, কিন্তু আমি যত ভালো সামারি বানাতে পারবো এই টেবিলটা থেকে হয়তো তার থেকে আরো বেশি ভালো ডেটা এক্সট্রাক্ট করতে পারবো। তাই যখন টোটালটা সাম আপ হবে, that will be much more valuable rather than the earlier source. So এটা হচ্ছে প্রথম একটা প্রবলেম, যে ডেটাকে স্টোর করা।
এরপরে যদি কেউ ডেটাবেসে করে থাকো, জানো যে ইন্ডেক্সিং ইজ এ গুড প্রবলেম, সো ইন্ডেক্সিং ইজ আ প্রবলেম ফর ভেক্টর ডিবি as well. দেন ভেক্টর ডিবি সার্চ করার টেকনিক, এখানে তো দেখলাম অনেকেই কাজ করেছো বা প্রবাবিলিটি অনেকে নিশ্চয়ই জানো। ইকুইডিয়ান ডিসটেন্স নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না, হয়তো তোমরা নিশ্চয়ই জানো। সো ইকুইডিয়ান ডিসটেন্স, কোসাইন সিমিলারিটি, তো দেয়ার আর ভেরিয়াস কাইন্ড অফ সিমিলারিটি। তুমি যে সিমিলারিটি কিভাবে ক্যালকুলেট করো, এটাও অ্যাকচুয়ালি রান থ্রু করলে বোঝা যায় যে ইকুইলিডিয়ান সাম কেসেস এর জন্য বেটার হয় আর সাম কেসেস এর জন্য কোসাইন বেটার হয়। যেমন পার্টিকুলারলি আমার ক্ষেত্রে আমি ইকুইলিডিয়ান কোসাইন দুটোই ইউজ করেছি, কখনো বেটার করেছে কখনো বেটার হবে। নাও এই স্টোরি পার্টটা যখন শেষ হলো, এই যে রিট্রিভের ক্ষেত্রে আমি কথাটা বললাম, এবার অ্যান্সার আমার কাছে চলে যাবে। টোটাল সিস্টেমটা রান করছে, টোটাল সিস্টেম তোমাকে অ্যান্সার দিচ্ছে, তুমি অ্যান্সার পাচ্ছ and you are happy. So your RAG is good, right? But then আরো কতগুলো প্রবলেম স্টার্টেড। কিভাবে প্রবলেম স্টার্টেড? সি, এই টোটাল পাইপলাইনটা যেটা আমি বলে গেলাম, এই টোটাল পাইপলাইনের মধ্যে কিন্তু কোনো টেস্ট নেই, বা আমরা কিন্তু জানি না এলএলএম যে অ্যান্সারটা দিচ্ছে সেটা ভ্যালিডিটি কোথায়, বা ওই যে চাঙ্ক থেকে ভেক্টর থেকে যে ডকুমেন্ট যে চাঙ্ক গুলো উঠে এসেছিল, কটা চাঙ্ক উঠবে, একটা, দুটো, তিনটে, পাঁচটা, কটা, সেটারও কিন্তু কোনো ভ্যালিডিটি এখনো আমরা বললাম না। টোটাল আমি যেটা এক্সপ্লেনেশন করলাম। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, তুমি কিভাবে এলএলএম এর অ্যান্সারটাকে ভ্যালিডেট করবে? সেকেন্ড কোয়েশ্চেন, তুমি কতগুলো চাঙ্ক নিয়ে কাজ করতে চলেছো? কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু প্রম্পট টু উইন্ডো বলে একটা জিনিস হয়। আমি এলএলএম কে যখন কল করছি, আমাকে প্রম্পট উইন্ডোটা মেনটেন করতে হবে। আমি কিন্তু 10খানা চাঙ্ককে পাঠিয়ে দিতে পারবো না এত বড় একটা প্রম্পট বানিয়ে, তাহলে কিন্তু আমরা আবার সেই সেম প্রবলেম ফিরে চলে যাবো। তাহলে সেটা আমরা কিভাবে মেনটেন করবো, সেটা একটা প্রবলেম। আচ্ছা, এবার আরো একটা প্রবলেম বলছি। আরো একটা প্রবলেম তখনই আসতে চলবে, যেমন ধরো একটা কিওয়ার্ড, মানে একটা সিম্পল ওয়ার্ড তুমি কাউকে জিজ্ঞেস করো যে র্যাক সিস্টেমেতে এই যে আগে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ধরো A325 এই ফ্লাইটের ডিটেলস গুলো করতে পাবো, A325 ফ্লাইটের ক্রাইটেরিয়া। যখনই A325 এরকম পাঠানো হবে একটা কিওয়ার্ড, তখনই এলএলএম কি করবে, তার হিউজ ওই কন্টেক্সট মধ্যে খুঁজতে গিয়ে এলএলএম একটা ভুল অ্যান্সার দেবে, এবং এটাকে বলবো আমরা হলুসিনেশন। আমার এই হলুসিনেশন কথা আগেই হয়তো বলা উচিত ছিল, বাট এই হলুসিনেশন চলে আসবে। তাহলে আমি হলুসিনেশনটাকে কমাবো কিভাবে? সেটারও কিন্তু কোনো অ্যান্সার নেই, এই যে সিস্টেমটাই বলছি। অ্যাকচুয়ালি নেই নয়, সবকটারই এর অ্যান্সার আছে। দিস ইজ হায়ার ইঞ্জিনিয়ারিং হুইচ ইউ নিড টু লার্ন। এরপরে সিস্টেমটা আমি আরো একটা প্রবলেমের কথা বলছি, এই টোটাল সিস্টেমটা। এটা হচ্ছে পিআইআই ডেটা। পিআইআই ডেটা কি জিনিস? ধরো এই যে তোমাদের ডিটেলস, তোমাদের নিজস্ব ডিটেলস, তোমাদের নিজস্ব ডেটা, তোমার নাম, ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস, তোমার ইমেল আইডি, এগুলো কিন্তু সমস্ত ক্ষেত্রেই তোমার পার্সোনাল ডেটা। এই ডেটাগুলো দিয়ে কি আমি এলএলএম কে কল করতে পাঠিয়ে দেবো? যদি না পাঠাই, তোমার এলএলএম কিন্তু তাহলে সেই ডেটা তুমি পরবর্তীকালে আবার নিজেকে ট্রেন করতে শুরু করে দেবে। এই যে তোমার ডেটা কিন্তু সমস্ত পৃথিবীর কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, যেটা এখনো হচ্ছে, সবার ক্ষেত্রেই হচ্ছে, ঘরে যাচ্ছে না। তাহলে সেটাকে আমি ব্লক করছি। আমার তো কোনো রকম জানি না, তোমরা তো এসকিউএল ইনজেকশন নাম শুনেছো কিনা? এসকিউএল ইনজেকশনের নাম শুনে থাকো, সেম জিনিস যেটা প্রম্পট ইনজেকশন চলে আসতে পারে, সেটাকেও ব্লক করবো কিভাবে? তাহলে এই টোটাল সিস্টেমটা বা টোটাল পাইপলাইনটার মধ্যে পাঁচ প্রবলেমস আছে, পাঁচ প্রবলেমস কিন্তু আমাকে সলভ করতে হবে। হ্যালো।
হ্যাঁ দেবাশিস দা শোনা যাচ্ছে। আমি অডিবল? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আমাদের টাইমও হয়ে এসছে, তাই আমি শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় টাইমও আমাদের হয়ে এসছে। এবার আমি অনেকগুলো কোয়েশ্চেনের কথাই খালি বললাম শেষকালটা। এবার সেগুলোর অ্যান্সার আমরা ডিসকাস করতে পারি, বাট সেগুলো একটু হায়ার এন্ডে চলে যাবে। বাট লেটস ডু ওয়ান থিং দেবাশিস দা, তুমি যে পিপিটিটা বানিয়েছো, তুমি যে পিপিটিটা বানিয়েছো সেই পিপিটিটা আমাকে পাঠাও। যারা ইন্টারেস্টেড এই বিষয়ে আরো জানতে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুক সেই কন্ট্যাক্ট অনুযায়ী, তাহলে আমরা একটা দিন সবার তো প্রয়োজন নেই, যারা থাকতে চায় তাদেরকে আমরা সেই পিপিটিটা দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা জানতো, তাহলে সেটা নিয়ে একটা আলাদা গ্রুপ নেবে, তাদের সঙ্গেই নেক্সট আলোচনাটা হবে। এক্স্যাক্টলি তাই, কারণ আমি এই যে কথাগুলো এখন র্যাগ নিয়ে বললাম, সেগুলো হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কারণ ইট ইজ স্পেসিফিক্যালি মানে ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজিতে চলে যাবে, তাই না? এক্স্যাক্টলি মানে ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত আজকে যতটা এখানে বললাম, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমি অ্যান্সার করতে পারবো। নির্মাল দোহা তুমি। ওকে, লেটস এন্ড টুডেজ প্রোগ্রাম। এরপর ওই পিডিএফটা আমি তোমার থেকে পার্সোনালি নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের যারা কাউন্সিলর আছে, আমি তোমাকে কাল একবার টাইমে একটা ফোন করবো, ঠিক আছে? নিশ্চয়ই, কোনো ওকে ওকে স্টুডেন্টস সবাই যারা রয়েছেন, গুড নাইট ফর টুডে। রেকর্ডিংটা আমরা প্রোভাইড করে দিচ্ছি আজকের। গুড নাইট। থ্যাংক ইউ, বাই। থ্যাঙ্কস আ লট দেবাশিস দা। নো প্রবলেম।